সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের আজকে আমরা দ্বিতীয় লেকচারে লাস্ট লেকচারে আমরা তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের লাস্ট লেকচার হবে। এই পর্যায়বৃত্ত ধর্মের লাস্ট লেকচারে আমরা আলোচনা করব যোজ্যতা, এর পাশাপাশি পারমাণবিক ব্যাসার্ধগুলোর সমযোজী ব্যাসার্ধ, এরপরে আমরা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ এগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পর্যায়বৃত্ত ধর্মের চতুর্থ লেকচার। এর আগে তোমাদের আমি পিরিয়ডিক টেবিল নিয়ে একটি লেকচার দিয়েছিলাম, আর পর্যায়বৃত্ত ধর্মের আজকে চতুর্থ, মোট 5টি লেকচার হবে। তাহলে আজকে আমরা লেকচারের শুরুতেই যোজ্যতা নিয়ে আলোচনা করব। যোজ্যতা নিয়ে আলোচনার পরে আমরা বিভিন্ন পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। তাহলে আসো যোজ্যতা নিয়ে আমরা আলোচনা করি। তাহলে যোজ্যতা কি? যোজ্যতা, তাহলে খেয়াল করো, যোজ্যতা বা ভ্যালেন্সি আমরা কাকে বলবো? যোজ্যতা বা ভ্যালেন্সি কাকে বলবো? যোজ্যতা মূলত হচ্ছে একটি পরমাণুর অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার প্রবণতা, বা একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হতে, যতগুলো পরমাণুর সাথে সে যুক্ত হতে চায় তার যে প্রবণতা, অর্থাৎ সে যখন বন্ধন তৈরি করে কারো সাথে, ওই বন্ধন তৈরি করতে গিয়ে সে কতগুলো পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার অথবা আদান প্রদানের মাধ্যমে বন্ধন তৈরি করে, সেই সংখ্যাটাকেই বলা হবে তার যোজ্যতা। তাহলে যোজ্যতা হচ্ছে কোনো পরমাণুর বন্ধন তৈরি করার প্রবণতা, বা বন্ধন তৈরি করতে গিয়ে সে যতগুলো ইলেকট্রন ব্যবহার করে। এই ইলেকট্রন ব্যবহার করতে আমরা কি বুঝি? ইলেকট্রন ব্যবহার করা বলতে আমরা বুঝি যে সে কতটি ইলেকট্রন দান করছে, অথবা কতটি ইলেকট্রন গ্রহণ করছে, অথবা কতটি ইলেকট্রন শেয়ার করছে। এই যোজ্যতা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে আগে বুঝতে হবে যোজ্যতা স্তর। তাহলে ভ্যালেন্স শেল কি? ভ্যালেন্স শেল হচ্ছে পরমাণু যখন, মনে করো একটি পরমাণু, এই এ পরমাণুর এটা একটা শক্তি স্তর, এটা একটি শক্তি স্তর, এটা একটি শক্তি স্তর। তাহলে এটা শক্তি স্তর 1, এটা 2, এটা 3। তাহলে আমি যদি শক্তি স্তরগুলোকে নাম্বারিং করি 1, 2, 3, তাহলে দেখো তার প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে আছে, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে। এখন সে যদি বন্ধন তৈরি করে, এই বন্ধন তৈরি করে, মূলত বন্ধন তৈরি হয় কি? ইলেকট্রনগুলোর উপর ভিত্তি করে, অর্থাৎ ইলেকট্রন দিয়ে পরমাণুগুলো একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে ইলেকট্রন দিয়ে যদি সে বন্ধন তৈরি করে, সে কোন স্তরের ইলেকট্রনকে ব্যবহার করে? সে সর্বদা সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রনকে ব্যবহার করে বন্ধন তৈরির জন্য। এই সর্ববস্তু শক্তি স্তরের ইলেকট্রনকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। তাহলে সর্ববস্তু শক্তি স্তর ইলেকট্রন যোজ্যতা স্তর। যেমন যোজ্যতা ইলেকট্রন, যেমন অক্সিজেনের যদি তুমি ইলেকট্রনীয় কাঠামো করো, অক্সিজেন হচ্ছে 8, তাহলে 2, 6, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত? তার যোজ্যতা ইলেকট্রন হবে 6। আমি যদি নাইট্রোজেনের ক্ষেত্রে দেখি, নাইট্রোজেন হচ্ছে 2, 5, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত? তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে দেখি, তাহলে সোডিয়াম হচ্ছে 2, 8, 1, তাহলে তার যোজ্যতা ইলেকট্রন কত? 1। এই যোজ্যতা ইলেকট্রন ব্যবহার করে পরমাণুগুলো একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হয়। তাহলে এই যোজ্যতা ইলেকট্রন আর যোজ্যতার মধ্যে পার্থক্য কি? যোজ্যতা ইলেকট্রন যদি কোনো পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন, দেখো ভ্যালেন্স ইলেকট্রন যদি 1, 2, 3, 4 হয়, ভ্যালেন্স ইলেকট্রন যদি 1, 2, 3, 4 হয়, তাহলে ওই পরমাণুর যোজ্যতা হবে তার ওই ভ্যালেন্স শেলের ইলেকট্রনের সমান। অর্থাৎ তার ভ্যালেন্সি হবে, তার ভ্যালেন্সি কত হবে? তার ভ্যালেন্সি হবে ওই যোজ্যতা ইলেকট্রন যত, তার ভ্যালেন্সি হবে তত, বা যোজ্যতা হবে তত। তাহলে কোনো পরমাণুর, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত? সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। তাহলে সোডিয়ামের যোজ্যতা 1। আমরা যদি ম্যাগনেসিয়ামকে দেখি, দেখো ম্যাগনেসিয়াম হচ্ছে 2, 8, 2, তাহলে ম্যাগনেসিয়ামের যোজ্যতা তুমি কত বলবে? ম্যাগনেসিয়ামের যোজ্যতা বলবে 2। কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন যদি এরকম হয় 5, 6, 7, 8, ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5, 6, 7, 8, তাহলে তার যোজ্যতা কত হবে? তার যোজ্যতা হবে 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, 8 মাইনাস নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ তার 8 থেকে বিয়োগ দিয়ে, যদি এই ইলেকট্রন সংখ্যাগুলোকে তুমি যদি 8 থেকে বিয়োগ দাও, তাহলে যেটা পাবে সেটাই হবে তার যোজ্যতা। তাহলে কেন 8 দিলাম আমরা? কারণ 8 দিলাম আমরা, পরমাণুগুলো তার যোজ্যতা স্তরে সবসময় কি চায়? তার যোজ্যতা স্তরে সে সবসময় অষ্টক পূর্ণ করতে চায়। এই পরমাণুগুলো কেন বন্ধনে আবদ্ধ হয়? কেন সে ইলেকট্রন দান করে অথবা গ্রহণ করে অথবা ইলেকট্রন শেয়ার করে? মূলত কাজ হচ্ছে এটাই, সে বহিষ্ঠ স্তরে ইলেকট্রনিক কাঠামো অষ্টক পূর্ণ করার মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। তাহলে নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস অর্জনের সুবিধা কি? তার স্টেবিলিটি বাড়ে, তার স্থিতিশীলতা বাড়ে। এ কারণে আমরা বলে থাকি যে ওই বহিষ্ঠ শক্তি স্তর যেহেতু অষ্টক পূর্ণ করতে চায়, তাহলে সে কি করে? তার যদি যোজ্যতা ইলেকট্রন হয়
5 6 7 8, তাহলে তার 8 থেকে তুমি যদি তার ভ্যালেন্স ইলেকট্রন বিয়োগ দাও তাহলে যে নাম্বারটা পাবে ওইটা হবে তার যোজ্যতা। মনে করো ফ্লোরিন পরমাণুর যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, ফ্লোরিন হচ্ছে 9, তাহলে তার ইলেকট্রনের কাঠামো হবে 2 7, তাহলে সে অষ্টক পূর্ণ করতে চায় কোন স্তর? যোজ্যতা স্তরে। এখন দেখো তুমি তার পক্ষে কি করা সম্ভব? 7টি ইলেকট্রন দান করা সম্ভব না তার থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে তার পক্ষে অষ্টক পূর্ণ করা সহজ হয়? একটি ইলেকট্রন অবশ্যই গ্রহণ করে অষ্টক পূর্ণ করা সহজ হয়। এই কারণে ফ্লোরিন কি করে? সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করে সে তার অষ্টক পূর্ণ করে। তাহলে ফ্লোরিনের যোজ্যতা তুমি কিভাবে বের করবে? ফ্লোরিনের যোজ্যতা তাহলে 5 6 7 8 এই রুলের মধ্যে পড়ে। এই রুলের মধ্যে পড়লে তাহলে তার যোজ্যতা হবে 8 - 7 সমান 1। 8 - 7 সমান 1। এই সূত্রের ফলে এভাবে আমরা যে কোনো পরমাণুর যোজ্যতাকে বের করতে পারি, এই যোজ্যতা বের করার জন্য সাধারণত আমরা দুটি স্কেলকে ব্যবহার করে থাকি। একটি স্কেল হচ্ছে আমাদের হাইড্রোজেন স্কেল, আর একটি স্কেল হচ্ছে আমাদের অক্সিজেন স্কেল। আমরা যদি একটু হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল অনুযায়ী যোজ্যতা কি হবে সেটা দেখি, তাহলে দেখো আমরা তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি বিবেচনা করি, তৃতীয় পর্যায়ের মৌল নিষ্ক্রিয় গ্যাস বাদে মৌলগুলো কারা? মৌলগুলো হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। আমরা আর্গনকে বাদ দিলাম নিষ্ক্রিয় গ্যাস হিসেবে। তাহলে আমি যদি তৃতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে তাদের হাইড্রোজেন স্কেল এবং অক্সিজেন স্কেল অনুযায়ী যোজ্যতাকে দেখতে চাই, তাহলে দেখো আমি যদি মৌলগুলোকে আগে লিখি, আমার মৌলগুলো হচ্ছে সোডিয়ামের পরে হচ্ছে আমার ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়ামের পরে সিলিকনের পরে ফসফরাস, এরপরে সালফার, এরপরে ক্লোরিন। এই কয়টি মৌল, এই মৌলগুলোর ক্ষেত্রে আমি যদি তাদের অক্সিজেন স্কেল অনুযায়ী যোজ্যতা দেখাতে চাই, তাহলে আমি তার অক্সিজেনের সাথে যে যৌগ সে গঠন করে সেই যৌগগুলো দেখব। তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রত্যেকে অক্সিজেনের সাথে সংযুক্ত হয়ে বিভিন্ন ধরনের অক্সাইড তৈরি করে। এই যে অক্সাইডগুলো তৈরি করে সেই অক্সাইডগুলো কি কি? সেই অক্সাইডগুলো যদি আমরা দেখতে চাই তাহলে দেখো সোডিয়ামের অক্সাইড Na2O, ম্যাগনেসিয়াম MgO, অ্যালুমিনিয়াম Al2O3, সিলিকন SiO2, ফসফরাস P2O5, সালফার SO3, ক্লোরিন Cl2O7। আবার যদি সে হাইড্রাইড গঠন করে, দেখো হাইড্রোজেনের সাথে, তাহলে সোডিয়ামের হাইড্রাইড NaH, ম্যাগনেসিয়াম MgH2, অ্যালুমিনিয়াম AlH3, সিলিকন SiH4, ফসফরাস PH3, সালফার H2S, HCl। এবার দেখো তার যোজ্যতা তাহলে অক্সিজেন স্কেল অনুযায়ী কত? অক্সিজেন স্কেল অনুযায়ী তার যোজ্যতা হবে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7। কিভাবে? একটা অক্সিজেন মানে 2, তাহলে 2 ভাগ সোডিয়ামের 2, তাহলে একটা অক্সিজেন 2, একটা ম্যাগনেসিয়াম 2, তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডে 3টা অক্সিজেন, 3 2 6 ভাগ 2 3, 2টা অক্সিজেন 2 2 4, 5 2 10 ভাগ 2 5, 3 2 6, আর 7 2 14 ভাগ 2 7। হাইড্রোজেন স্কেল অনুযায়ী যদি তুমি তার যোজ্যতাটা দেখো, তাহলে এটা হচ্ছে যতগুলো হাইড্রোজেন সংযুক্ত হবে তার যোজ্যতার মানটা হবে তত। তাহলে হাইড্রোজেন এখানে কয়টা? একটি, এখানে 2টি, এখানে 3টি, এখানে 4টি, এখানে 5, এখানে আবার কয়টি? এখানে হচ্ছে আমাদের 3টি, এখানে হচ্ছে 2টি, এখানে হচ্ছে 1টি। তাহলে হাইড্রোজেন স্কেল অনুযায়ী যোজ্যতা যদি তুমি খেয়াল করো, তাহলে তুমি দেখো কি দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় যে অক্সিজেন স্কেল অনুযায়ী যোজ্যতা ক্রমান্বয়ে বাম থেকে ডানে কি হলো? বৃদ্ধি পেল। কিন্তু হাইড্রোজেন স্কেল অনুযায়ী যোজ্যতা প্রথমে বাম থেকে ডানে বৃদ্ধি পেয়ে একটি সর্বোচ্চ মানে পৌঁছার পরে আবার যোজ্যতা আস্তে আস্তে হ্রাস পায়। এভাবে একই পর্যায়ে অক্সিজেন এবং হাইড্রোজেন স্কেল অনুযায়ী আমরা যোজ্যতাকে দেখাতে পারি এবং যোজ্যতা এভাবে পরিবর্তিত হয়ে থাকে। তাহলে এটুকু নিয়ে আমাদের যোজ্যতার আজকের লেকচার। যোজ্যতার এই লেকচারটুকু তোমরা এর পরবর্তীতে বইটা পড়ে নেবে। আমরা আজকের পরের টপিক হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধ বা অ্যাটমিক রেডিয়াস নিয়ে আলোচনা করব। তাহলে আসো পরের টপিকে আমরা চলে যাই। পরের টপিকটা হচ্ছে আমাদের আজকের পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি? দেখো, প্রথমে পারমাণবিক ব্যাসার্ধ যদি তোমাকে বুঝতে হয় তাহলে একটা পরমাণুর আকার সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। তাহলে আমি বললাম পারমাণবিক ব্যাসার্ধ, এটা আমাদের এর আজকের টপিক। যোজ্যতার পরের টপিকটা, দুটো টপিক নিয়ে আমরা আলোচনা করব বলছি। তাহলে পরের টপিকটা হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে যদি আমরা আলোচনা করি, তার আগে আমাকে পরমাণুর আকার নিয়ে আলোচনা করতে হবে। তাহলে পরমাণুর আকার কেমন?
পরমাণুর আকার যদি আমরা গোলাকার ধরে নেই, তাহলে গোলাকার পরমাণুর কেন্দ্রে কে আছে? গোলাকার পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস। ওই যে কেন্দ্রে নিউক্লিয়াস আছে, ওই নিউক্লিয়াস থেকে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে কে আছে? ইলেকট্রন আছে। ওই কেন্দ্র থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকেই আমরা কি বলে থাকি? তার পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু সেই দূরত্বটা কি বের করা এত সহজ? আসলে সহজ না। কেন সহজ না? কারণ এর কারণ হচ্ছে অনেকগুলো। কারণগুলো আমরা একটু দেখি। দেখো, আমরা যদি পরমাণুর গোলাকার আকৃতিটা দেখতে চাই, দেখো তাহলে পরমাণু হচ্ছে আমার কি? গোলাকার। তাহলে এ হচ্ছে একটা পরমাণু গোলাকার, এ হচ্ছে তার কেন্দ্র। তাহলে কেন্দ্রে আছে কি আমার? নিউক্লিয়াস। নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ শক্তি স্তরে আছে কি? ইলেকট্রন। এই দূরত্বটাকে আমরা বলবো পারমাণবিক ব্যাসার্ধ। এবার পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ, সেই কেন্দ্র থেকে যে নিউক্লিয়াস থেকে যে তার বহিষ্ঠ শক্তি স্তরের দূরত্ব, এই দূরত্বটাকে বলছি আমরা পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বের করা পরমাণুর ক্ষেত্রে খুব কঠিন। কেন কঠিন? প্রথম কারণ হচ্ছে পরমাণুর আকার ক্ষুদ্র। তাহলে পরমাণুর আকার কেমন? আকার হচ্ছে ক্ষুদ্র। তাহলে পরমাণুর আকার ক্ষুদ্র। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ হচ্ছে তুমি যার ইলেকট্রনকে বলতেছো তার বহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন অবস্থান করতেছে, এই ইলেকট্রন তো আসলে নির্দিষ্ট না। ইলেকট্রন এই বহিষ্ঠ শক্তি স্তরে সর্বদা সমানভাবে থাকে না, সে কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। আবার ইলেকট্রন ব্রগলি ইকুয়েশন অনুযায়ী সে কি? ওয়েভ আকারেও চলে, আবার কি তোমার কণার ন্যায় আচরণ করে। অর্থাৎ ইলেকট্রন ডুয়েল নেচার প্রদর্শন করে। এটা যদি একটা পরমাণুর কক্ষপথ হয়, তাহলে ইলেকট্রনগুলো এখানে তরঙ্গ আকারে চলতে থাকে, এভাবে তরঙ্গ আকারে চলতে থাকে। তাহলে দেখো, ইলেকট্রন এখানে যদি তুমি নিউক্লিয়াস চিন্তা করো, নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কখনো দূরে কখনো কাছে, কখনো দূরে কখনো কাছে, এভাবে ওয়েভের ন্যায় আচরণ করে। তাহলে ইলেকট্রনের যদি ওয়েভ মোশন থাকে, তাহলে তুমি বলো তার কেন্দ্র থেকে যে দূরত্বটা তুমি পরিমাপ করবে, সেই দূরত্বটা পরিমাপ করা আমাদের জন্য কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। এ কারণে আমরা বলি যে প্রথম কারণ হচ্ছে পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বের করার প্রথম আমাদের সমস্যা যেটা হলো পরমাণুর আকার ক্ষুদ্র। দ্বিতীয় সমস্যাটা হচ্ছে ইলেকট্রনের মোশন বা ইলেকট্রনের ঘূর্ণন বা ইলেকট্রনের তরঙ্গ আচরণ, ইলেকট্রনের তরঙ্গের ন্যায় আচরণ। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কারণ, হচ্ছে ইলেকট্রনের তরঙ্গের ন্যায় আচরণ। তৃতীয় কারণ যদি আমরা বলি, যে পরমাণুর আমরা এই যে ব্যাসার্ধ নির্ণয় করব, সেই পরমাণু আসলে কি? নির্দিষ্ট নয়। সে পরমাণু হচ্ছে এক এক সময় এক এক পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়। যেমন মনে করো এ পরমাণু, তার আমি ব্যাসার্ধ বের করতে চাই, এ কখনো বি এর সাথে বন্ধন করে, কখনো সি এর সাথে, কখনো ডি এর সাথে, কখনো ই এর সাথে। এদের সাথে যখন বন্ধন তৈরি করে, তখন তার ইলেকট্রনগুলোর দূরত্ব এক এক সময় এক এক রকম হয়। অর্থাৎ বি সি ডি ই এদের যে বৈশিষ্ট্য, এটার উপর ভিত্তি করে এর ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়। তাহলে বি সি ডি ই এর উপর ভিত্তি করে এর ইলেকট্রনগুলো যদি বিন্যস্ত হয়, তাহলে ওই বিন্যস্তের কারণে এর ইলেকট্রনগুলো নির্দিষ্ট থাকে না। নির্দিষ্ট না থাকার কারণে তাহলে সে কি করতে পারে না? বন্ধন যে তৈরি করে, ওই বন্ধনে তার নিউক্লিয়াস থেকে বহিষ্ঠ শক্তিস্থ ইলেকট্রনের যে দূরত্ব, সেই দূরত্ব আমরা সহজে নির্ণয় করতে পারি না। তাহলে আমাদের তৃতীয় সমস্যা কি? তৃতীয় সমস্যা হচ্ছে বন্ধন নির্দিষ্ট নয়। বন্ধন নির্দিষ্ট নয়, কারণ একটি পরমাণু বিভিন্ন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হতে পারে। তাহলে এই তিনটি কারণ যদি তুমি মাথায় নাও, তাহলে আমরা বলতে পারি যে পরমাণুগুলোর তোমার পারমাণবিক ব্যাসার্ধ সহজে নির্ণয় করা না যাওয়ার কারণ হচ্ছে পরমাণুগুলোর আকার ক্ষুদ্র। দ্বিতীয় কারণ বলছি আমরা, তার ইলেকট্রনগুলোর তরঙ্গের ন্যায় আচরণ আছে, এ কারণে সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট নয়। আর তৃতীয় কারণ আমরা যেটা বলছি, সেটা বলছি যে পরমাণুগুলো এক এক সময় এক এক ধরনের পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হয়। ওই যে এক এক ধরনের পরমাণুর সাথে সে বন্ধনে আবদ্ধ হয়, ওই পরমাণুর সাথে বন্ধন তৈরি করতে গিয়ে তারা কি করে? তারা বিভিন্ন সময় তার ইলেকট্রনের অবস্থানের ভিন্নতা সৃষ্টি হয়। এই যে ইলেকট্রনের অবস্থানের ভিন্নতা সৃষ্টি হয়, এ কারণে তার এই পারমাণবিক ব্যাসার্ধ সহজে নির্ণয় করা যায় না। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কার নির্ণয় করা যাবে সহজে? যে পরমাণু অন্য পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হবে না, তাদের ক্ষেত্রে সহজে নির্ণয় করা যায়। তবে ম্যাক্সিমাম পরমাণু নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত অন্য সকল পরমাণু অপর পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমরা দেখতে পাই যে তারা সবসময় বন্ধন তৈরি করে। তাহলে পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করব আমরা, পরমাণু যখন বন্ডেড থাকে তখন তাদের নির্দিষ্টভাবে পারমাণবিক ব্যাসার্ধ বের করা যায়। তাহলে এই বন্ধন থাকা অবস্থায়, বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় আমরা তার বিভিন্ন ধরনের পারমাণবিক ব্যাসার্ধ বের করতে পারি। প্রথম যেটা আমরা বের করব সেটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। তাহলে পারমাণবিক ব্যাসার্ধের প্রকারভেদগুলো যদি আমরা দেখি, প্রথমটা হবে আমাদের সমযোজী ব্যাসার্ধ, দ্বিতীয়টা আমরা বের করব ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, তৃতীয়টা আমরা বের করব তার ধাতব ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ।
তৃতীয় হচ্ছে ধাতব ব্যাসার্ধ, চতুর্থ হচ্ছে তার আয়নিক ব্যাসার্ধ। তাহলে এভাবে পারমাণবিক ব্যাসার্ধগুলো এই চারটা ভাগে আমরা ভাগ করতে পারি। এই চারটা ভাগের উপর ভিত্তি করে আমরা পারমাণবিক ব্যাসার্ধগুলোকে নির্ণয় করা আজকে বের করব যে কিভাবে নির্ণয় করা হয়। তাহলে আমরা কয় ধরনের ব্যাসার্ধ পড়বো আজকের? আমরা মূলত 4 ধরনের ব্যাসার্ধ পড়বো, একটা সমযোজী, একটা ভ্যান্ডার ওয়ালস, একটা ধাতব ব্যাসার্ধ, একটা আয়নিক ব্যাসার্ধ। এখন প্রথমটা দিয়ে যদি আমি শুরু করি, সমযোজী ব্যাসার্ধ, তাহলে তুমি শুরুতেই কি বলবে? সমযোজী ব্যাসার্ধ মানে হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দুটি পরমাণু যদি পরস্পর সমযোজী বন্ধন তৈরি করে তাদের ক্ষেত্রে আমরা সমযোজী ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। মনে করো দুটি পরমাণু হচ্ছে আমার ক্লোরিন, একটি ক্লোরিন পরমাণু, আমার একটি ক্লোরিন পরমাণু আর একটি ক্লোরিন পরমাণু, দুটি ক্লোরিন পরমাণু আছে। এই দুটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে বন্ধন তৈরি করবে। তাহলে ক্লোরিনের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন থাকে? অযুগ্ম ইলেকট্রন ক্লোরিনের যোজ্যতা স্তরে একটি, এই ক্লোরিনের যোজ্যতা স্তরেও একটি ইলেকট্রন। তাহলে এটা একটি ক্লোরিন, এটা একটি ক্লোরিন, তারা পরস্পর কি করবে? পরস্পর ওভারল্যাপ করবে। কারা ওভারল্যাপ করবে? তোমরা যে বন্ধনের লেকচার পেয়েছো সেখানে অবশ্যই ওভারল্যাপিংটা শিখছো, অধিক্রমণটা শিখছো। অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটালগুলো পরস্পরের উপরে কিছুটা উঠে যায়, এই যে উঠে যাওয়াটাকে বলি আমরা অধিক্রমণ বা তোমার ওভারল্যাপিং বা পরিক্রমণ, যাই বলো তুমি। তাহলে দুটা ক্লোরিন পরস্পর যখন সমযোজী বন্ধন তৈরি করবে, ওর যোজ্যতা স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন, ওরও যোজ্যতা স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন, দুইজনে শেয়ার করে একজোড়া ইলেকট্রন তৈরি করে। ওর নিউক্লিয়াস ওই একজোড়া ইলেকট্রনকে আকর্ষণ করবে, ওর নিউক্লিয়াস আকর্ষণ করবে। এভাবে তারা যোজ্যতা স্তরে অষ্টক পূর্ণ করে আর্গন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনীয় কাঠামো অর্জন করে। তাহলে আমরা যদি দুটা কোল্ড্রিনে ওভারল্যাপিং দেখি, এটা একটা আমার কোল্ড্রিন ওভারল্যাপ করলো আর এর পাশে একটা কোল্ড্রিন ওভারল্যাপ করলো, এভাবে তারা কি তৈরি করলো? Cl2 অণু তৈরি করলো। কি তৈরি করলো? Cl2 অণু তৈরি করলো। এবার দেখো, এটা হচ্ছে একটা পরমাণুর নিউক্লিয়াস, এটা হচ্ছে আর একটা পরমাণুর নিউক্লিয়াস। তাহলে ওই দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী যে এই কমন অংশটা, এটা হচ্ছে তাদের অধিকমনকৃত অঞ্চল। এই অঞ্চলটা হচ্ছে তাদের অধিকমনকৃত অঞ্চল। তাহলে তারা কি করলো? একজোড়া ইলেকট্রনকে শেয়ার করলো। ওই একজোড়া ইলেকট্রন এই অধিক্রমণকৃত অঞ্চলে অবস্থান করে। যখন এখানে একজোড়া ইলেকট্রন অবস্থান করে, তখন দুই পরমাণু নিউক্লিয়াস দুই পাশ থেকে সমানভাবে তাকে আকর্ষণ করে পরস্পর বন্ধনে আবদ্ধ হয়ে যায়। Cl বন্ড Cl, Cl বন্ড Cl, এভাবে তারা বন্ধনে আবদ্ধ হয়। এভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, দুই পরমাণুর নিউক্লিয়াসের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলি আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই দূরত্বটাকে আমরা কি বলবো? আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই দূরত্বটাকে আমরা বলবো আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই যে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় দুই পরমাণুর মধ্যবর্তী, দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলবো আন্তঃনিউক্লিয়ার দূরত্ব। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে, এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলা হবে। আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হবে কি? সমযোজী ব্যাসার্ধ। তাহলে সমযোজী ব্যাসার্ধ কাকে বলবো? সমযোজী ব্যাসার্ধ বলবো সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে এখানে যদি আমি এটাকে বলি আরসি মানে কোভ্যালেন্ট রেডিয়াস, মধ্যবর্তী দূরত্বটাকে যদি আমি ডি মনে করি, তাহলে হবে d/2। কোভ্যালেন্ট রেডিয়াস হবে কত আমার? d/2। তাহলে আমরা সমযোজী ব্যাসার্ধ কাকে বলবো? সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলবো সমযোজী ব্যাসার্ধ। এবং এই যে দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, যে দূরত্বটাকে তুমি কি বলছো? যে দূরত্বটাকে তুমি বলছো আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে বলা হবে বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। অর্থাৎ তারা পরস্পর যে বন্ধনে আবদ্ধ হলো তার বন্ধন দৈর্ঘ্য কত, এই যে দুটি কোল্ড্রিন পরস্পর থেকে কত দূরে অবস্থান করতেছে, এই দূরত্বটাই হচ্ছে তার বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য। তাহলে বন্ড লেন্থ দুটি কোল্ড্রিনের এরকম হতে পারে। আমি একটু বড় করে দেখালাম বন্ডটা, আমি আরেকটু ছোট করে বন্ডটা দেখালাম, আর একটু ছোট করে আমি বন্ডটা দেখালাম। আসলে তারা দুটো পরস্পর কত দূরত্ব অবস্থান করে। কোল্ড্রিনের ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হচ্ছে 198 পিকোমিটার। 198 পিকোমিটার। এই 198 পিকোমিটারের অর্ধেক তাহলে তার তোমার সমযোজী ব্যাসার্ধ কত? 99 পিকোমিটার। 99 পিকোমিটার। তাহলে কোল্ড্রিনের বন্ড লেন্থ কত? কোল্ড্রিনের বন্ড লেন্থ হচ্ছে 198 পিকোমিটার। কোল্ড্রিনের বন্ড লেন্থ কত? 198 পিকোমিটার। তোমাকে জানতে হবে 1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার।
1 পিকোমিটার সমান 10⁻⁻12 মিটার। তাহলে তুমি ইমাজিন করো যে এই পিকোমিটারে 99 পিকোমিটার কত ক্ষুদ্র একটি মান, তার মধ্যে দুটি ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব 198 পিকোমিটার, যেটা হচ্ছে তার বন্ড লেন্থ। তাহলে এই 198 পিকোমিটার দূরত্বে অবস্থান করে তারা পরস্পরকে আকর্ষণ করে বা পরস্পর ওভারল্যাপিং করে বন্ধনে আবদ্ধ হয়। এ হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। তাহলে আমি যদি আবার তোমাকে একটু বলি সমযোজী ব্যাসার্ধ কি, তাহলে আমি বলবো যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে, সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে আমরা কি বলবো? সমযোজী ব্যাসার্ধ বলবো। মনে করো দুটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন পরমাণু, এটি একটি হাইড্রোজেন পরমাণু, এটা একটি হাইড্রোজেন, এটি একটি হাইড্রোজেন। তাহলে তাদের সমযোজী ব্যাসার্ধ কত হবে? তাদের সমযোজী ব্যাসার্ধ হবে তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। তাহলে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্ব এটা, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব ডি সমান কত? ডি সমান 74 পিকোমিটার। তাহলে তার আর সি মান কত? 74/2 37 পিকোমিটার, 37 পিকোমিটার। এখন যদি একই ধরনের পরমাণু না হয়, একই ধরনের পরমাণু না হয়ে তারা যদি ভিন্ন ধরনের পরমাণু হয়, মনে করো এটা একটি হাইড্রোজেন আর এর সাথে একটি ক্লোরিন পরমাণু পরস্পর সংযুক্ত হলো, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে সিএল। তাহলে কি তৈরি করলো? HCl তৈরি করলো। তাহলে তার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব কতটুকু হবে? তার ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব? তখন তার ব্যাসার্ধ নির্ণয় করা হয় তাদের আন্তঃনিউক্লিয়ার যে দূরত্ব, ওই দূরত্ব থেকে একটা পরমাণুর ব্যাসার্ধ যদি বিয়োগ করা হয় তাহলে অপর পরমাণুর ব্যাসার্ধ আমরা পেয়ে যাই। তাহলে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যদি পরস্পর বন্ধনে আবদ্ধ হয় তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হচ্ছে 136 পিকোমিটার, 136 পিকোমিটার। এবার তুমি যদি ক্লোরিনেরটা বের করতে চাও তাহলে আরসি অফ সিএল সমান হবে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব মাইনাস হাইড্রোজেনের ব্যাসার্ধ। হাইড্রোজেনের ব্যাসার্ধ কত? হাইড্রোজেনের ব্যাসার্ধ 37, তাহলে 37, তাহলে ক্লোরিনের কত বের হয়ে যাবে? 99 পিকোমিটার। ক্লোরিনের কত বের হয়ে যাবে? 99 পিকোমিটার। এভাবে আমরা পরমাণুগুলোর সমযোজী ব্যাসার্ধ বের করে থাকি বা বের করতে পারি। তাহলে সমযোজী ব্যাসার্ধ কি? সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক। সমযোজী বন্ধনে আবদ্ধ দুই পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক হবে সমযোজী ব্যাসার্ধ। এবং এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে আমরা কি বলবো? আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে বলবো আমরা বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। আন্তঃনিউক্লিয়ার দূরত্বটাকে বলবো আমরা বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। এটা হচ্ছে আমাদের সমযোজী ব্যাসার্ধ। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কখন হবে? যদি দুটি পরমাণু পরস্পর সরাসরি বন্ধনে আবদ্ধ না থাকে তাহলে তারা কেমন অবস্থায় থাকে, তাদের মধ্যে কি আকর্ষণ বল থাকে? তুমি যদি কিছু গ্যাসীয় অণু নাও একটা পাত্রে, গ্যাসের অণুগুলো পরস্পরের সাথে আকর্ষণ আছে কিনা? হ্যাঁ, একটা দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল তাদের মধ্যে কাজ করে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের নাম হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল। এরকম দুটি কোল্ড্রিন যদি আমরা অণু নেই, তোমরা খেয়াল করো, এটা একটা কোল্ড্রিন অণু। কোল্ড্রিন অণু মানে দুটা কোল্ড্রিন পরমাণু থাকবে। তাহলে এটা একটা সিএল, এটা একটা সিএল, এটা একটা কোল্ড্রিন অণু। তাহলে দুই নিউক্লিয়াসের তাদের মধ্যবর্তী দূরত্ব হবে এটা। এই দুই দূরত্বের অর্ধেক হবে তার ব্যাসার্ধ এবং এই দূরত্বটা হবে তার বন্ধন দৈর্ঘ্য। এরকম যদি আমি আরও একটা কোল্ড্রিন অণু নেই, সিএল, এটা আর একটা কোল্ড্রিন অণু, তাহলে এই দুই পরমাণু নিউক্লিয়াস, এটা একটা কোল্ড্রিন, এটা একটা কোল্ড্রিন, এটা Cl2। তাহলে এভাবে যখন একাধিক অণু পরস্পরের কাছাকাছি থাকবে, একাধিক অণু যখন পরস্পরের কাছাকাছি থাকবে এবং যদি তারা সরাসরি বন্ধনে আবদ্ধ না হয়, খেয়াল করো, সরাসরি বন্ধনে কোনো থাকবে না, তাদের মধ্যে সরাসরি কোনো বন্ধন থাকবে না, তাহলে একাধিক অণু পরস্পর যদি এভাবে পাশাপাশি অবস্থান করে এবং যদি তারা সরাসরি বন্ধনে আবদ্ধ না থাকে, তখন ওই অণুদ্বয়ের যে পরমাণুদ্বয় পরস্পরের কাছাকাছি অবস্থিত তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমি কি বলছি? আমি বলছি যে যদি দুটি অণু বা একাধিক অণু পরস্পরের সাথে বন্ধনবিহীন অবস্থায় কাছাকাছি অবস্থান করে, তখন ওই অণুগুলোর মধ্যে যে পরমাণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থিত, অর্থাৎ যে পরমাণু দুটি পরস্পরের কাছাকাছি অবস্থিত তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে তুমি দেখো, এই কোল্ড্রিন অণু, এই কোল্ড্রিন অণু, Cl2, তাহলে এই কোল্ড্রিনটা আর এই কোল্ড্রিনটা পরস্পরের কাছাকাছি অবস্থিত আমরা বলতে পারি। তাহলে এই কোল্ড্রিন পরস্পরের যদি কাছাকাছি অবস্থিত হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এটা হচ্ছে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব এতটুকু। এই মধ্যবর্তী দূরত্বের অর্ধেকটা হবে তার কি? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে তার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হবে কত? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হবে এইটুকু, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ।
তাহলে তুমি কি পেলে? ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ থেকে আমরা বলতে পারি যে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হবে যদি কোনো অণুগুলো পরস্পরের সাথে সরাসরি বন্ধনে আবদ্ধ না থাকে, তখন তাদের যে পরমাণুদ্বয় পরস্পরের কাছাকাছি অবস্থিত তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেককে বলা হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ যে সমযোজী বন্ধনে সরাসরি বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হয় কম, কিন্তু এদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা বেশি, কারণ তারা সরাসরি বন্ডেড না থাকার কারণে তারা একে অপরের থেকে অনেক বেশি দূরে অবস্থান করে, এই দূরে অবস্থান করার কারণে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হয় বেশি। এই আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বেশি হওয়ার কারণে তাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের মানটা বেশি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সর্বদা বড় হবে। সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সর্বদা বড় হবে। যেমন কোলরিন পরমাণুর ক্ষেত্রে যদি দেখো, কোলরিন পরমাণুর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ যদি আমরা লিখি, ক্লোরিনের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আর ভি দিয়ে যদি আমরা প্রকাশ করি সমান হবে 180 পিকোমিটার, তাহলে এটা হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমরা বলছি কি? আমরা বলছি সমযোজী ব্যাসার্ধ এবং ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। সমযোজী ব্যাসার্ধ হবে সরাসরি বন্ধনে আবদ্ধ অবস্থায়, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হবে সরাসরি বন্ধন যাদের মধ্যে না থাকবে তাদের দুই অণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, তাদের দুই অণুর যে পরমাণুগুলো যদি দ্বিপরমাণুক হয়, যদি এক পরমাণুক হয়, যেমন দুটি আর্গন গ্যাস যদি আমি নিতাম, তাহলে আর্গন গ্যাস এটাও আর্গন, তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটাই হবে আমার ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে নেক্সটটা হচ্ছে আমাদের ধাতব ব্যাসার্ধ। ধাতব ব্যাসার্ধগুলো শুধু ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য হবে, তোমরা নাম শুনে বুঝতে পারছো। তাহলে ধাতব ব্যাসার্ধ, ধাতু কিভাবে তৈরি হয়, ধাতু কিভাবে অবস্থান করে, ধাতুর ক্লাসে সে অবস্থান করে, অর্থাৎ অনেকগুলো ধাতব পরমাণু পরস্পর পাশাপাশি সংযুক্ত থেকে ধাতব ক্লাস সৃষ্টি করে। মনে করো এটা একটা ধাতব পরমাণু, এটা একটা ধাতব পরমাণু, এটা একটা ধাতব পরমাণু, এটা একটা ধাতব পরমাণু, এভাবে ধাতুর পরমাণুগুলো পরস্পর গায়ে লেগে তারা অবস্থান করে, পরস্পর অবস্থান করে। এটা মনে করো একটা ধাতুর ক্লাস। তখন ওই ধাতুর ক্লাসে তার যে দুটি পাশাপাশি দুটি পরমাণু আছে, ওই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব তার আন্তঃনিউক্লিয়ার দূরত্ব, এবং ওই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেকটাকে বলবো আমরা কি? ধাতব ব্যাসার্ধ। তার অর্ধেকটাকে বলবো কি আমরা? ধাতব ব্যাসার্ধ। তাহলে ধাতব ব্যাসার্ধ হবে কার ক্ষেত্রে? ধাতুর ক্লাসের ক্ষেত্রে। ধাতুর ক্লাসে যদি একাধিক ধাতব পরমাণু পরস্পর কাছাকাছি থাকে, তার পাশাপাশি অবস্থান করে, তখন ওই যে ধাতব পরমাণু পাশাপাশি দুটি ধাতব পরমাণু যদি হয় অবস্থিত, তাদের দুই নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলবো ধাতব ব্যাসার্ধ। তাহলে ধাতব ব্যাসার্ধ তুমি একটু যদি খেয়াল করো, এটা একটা ধাতব পরমাণু, এটা একটা ধাতব পরমাণু, তারা পাশাপাশি অবস্থান করতেছে, কিন্তু তারা কিন্তু পরস্পর ওভারল্যাপিং করে না। তুমি সমযোজীর দিকে তাকাও, তারা কি করছে? একটা আরেকটার গায়ের উপরে কিছুটা উঠে গেছে, ওভারল্যাপিং করছে, কিন্তু এখানে কিন্তু ওভারল্যাপিং হয় নাই। ওভারল্যাপিং না হওয়ার কারণে তাহলে সমযোজী ব্যাসার্ধ যে আমরা নির্ণয় করছি, সেখানে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা হ্রাস পেয়েছে। কেন হ্রাস পেয়েছে? কারণ একটা আরেকটা থেকে উঠে গেছে। কিন্তু এরা পরস্পর যদি না উঠে যায়, তাহলে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা সবসময় সমযোজী যে অণু তৈরি করলো, সমযোজী বন্ধন তৈরি করলো, তার থেকে বড় হবে। তাহলে যদি তার আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা বড় হয়, তাহলে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বড় হলে তাদের অর্ধেক মানটাও হবে ওর থেকে বড়। তার মানে ধাতব ব্যাসার্ধ সবসময় হবে সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড়। ধাতব ব্যাসার্ধ সবসময় হবে সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা বড়। যেমন তুমি যদি সোডিয়াম পরমাণুর ক্ষেত্রে নাও, সোডিয়াম পরমাণুর যদি তুমি ধাতব ব্যাসার্ধের মান দেখো, মেটালিক রেডিয়াস, তাহলে হবে সেটা কত? 186 পিকোমিটার, 186 পিকোমিটার। কিন্তু সোডিয়ামের যদি তুমি সমযোজী ব্যাসার্ধ দেখো, তাহলে সেটা হচ্ছে 157 পিকোমিটার। তাহলে দেখো তার ধাতব ব্যাসার্ধের থেকে তার সমযোজী ব্যাসার্ধের মানটা সর্বদা কি হবে? কম হবে। কেন কম হলো? কারণ ধাতব ব্যাসার্ধ যখন তুমি গণনা করছো, দুটো পরমাণু গায়ে লেগেছিল, একটা আরেকটার উপর উঠে যায়নি, এভাবে ছিল, তাহলে আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা বেশি ছিল। কিন্তু যখন সমযোজী বন্ধন তৈরি করলা, সমযোজী ব্যাসার্ধ কাউন্ট করলা, তখন একটা আরেকটার গায়ের উপরে উঠে গেল, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা কি হয়ে গেল? হ্রাস পেল। আমি যদি এই দুটি মার্কারকে দেখি, তাদের মধ্যবর্তী দূরত্ব এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, এটা হচ্ছে ধাতব ব্যাসার্ধ, এই নিউক্লিয়াস আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক, এটা ধাতব ব্যাসার্ধ। কিন্তু তাদেরকে যদি এইভাবে আমি করি, এই সমযোজী বন্ধন, তাহলে তাদের আন্তঃনিউক্লিয়ার দূরত্বটা ছোট হয়ে যায়, সমযোজী ব্যাসার্ধ তাহলে ছোট হয়ে যাবে। সমযোজী ব্যাসার্ধ সাধারণত ধাতব ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% ছোট হয়। সমযোজী ব্যাসার্ধ ধাতব ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% ছোট হয়। অথবা আমরা বলতে পারি যে সমযোজী ব্যাসার্ধ হবে, ধাতব ব্যাসার্ধ হবে সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বড়।
সমযোজী ব্যাসার্ধ হবে ধাতব ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বড়। তাহলে আমরা তিন ধরনের ব্যাসার্ধ দেখতে পেলাম, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, একটা ধাতব ব্যাসার্ধ। তাহলে আমরা দেখতে পেলাম কি সমযোজী ব্যাসার্ধ ছোট কার তুলনায়, ধাতব ব্যাসার্ধের তুলনায়। এবার যদি তুমি ধাতব ব্যাসার্ধ আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধের দিকে তাকাও, তুমি তোমার চোখ থেকে স্পষ্ট দেখতে পারো কি যে দুটি পরমাণু গায়ে গায়ে লেগে আছে, তাদের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক ধাতব ব্যাসার্ধ। দুটি পরমাণুর মধ্যে অনেক গ্যাপ আছে, তাদের মধ্যে একটা ডিস্টেন্স আছে এবং ডিস্টেন্সটা ভালো, অনেক বড় ডিস্টেন্স। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্বটা হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে ধাতব ব্যাসার্ধ থেকে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ আরো বড় হবে। তাহলে এই তিন ব্যাসার্ধের মধ্যে কে সবচেয়ে বড়? তিন ব্যাসার্ধের মধ্যে যদি আমরা হিসাব করি তাহলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে। তাহলে আমাদের আর ভি ভ্যান ডার ওয়ালস রেডিয়াস হবে সবচেয়ে বড়, তারপরে কে মেটালিক রেডিয়াস আর এম, তারপরে কে, তারপরে হচ্ছে কোভ্যালেন্ট রেডিয়াস আর সি। তাহলে তিনটা ব্যাসার্ধের যদি আমরা ক্রম দেখি তাহলে এটা ডান থেকে বামে বৃদ্ধি পাবে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ হবে সবচেয়ে বড়, তারপরে হবে ধাতব ব্যাসার্ধ, তারপরে হবে সমযোজী ব্যাসার্ধ। এভাবে তিনটা ব্যাসার্ধের আমরা সহজেই ক্রম করতে পারি। তাহলে তোমরা স্পষ্ট বুঝতে পারছো আশা করি আমি। তাহলে আমি যদি আবার একটু বলি, সমযোজী ব্যাসার্ধ হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকা অবস্থায় দুই পরমাণুর আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক। সমযোজী বন্ধন হবে সবসময়, তুমি যদি সমযোজী বন্ধনের মতবাদগুলো পড়ো তাহলে মতবাদগুলো হচ্ছে একটা ভ্যালেন্স বন্ড থিওরি, একটা মলিকুলার অরবিটাল থিওরি। মতবাদে একটা হচ্ছে ভিবিটি আর একটা হচ্ছে এমওটি তোমাদের জন্য। তাহলে এমওটি থিওরিতে বলা হচ্ছে যে অযুগ্ম ইলেকট্রনধারী অরবিটালগুলো পরস্পর ওভারল্যাপিং করে বন্ধন তৈরি করে, এ কারণে ওভারল্যাপিং হলো, আন্তঃনিউক্লিয়ার দূরত্ব ছোট হয়ে গেল। ভ্যান ডার ওয়ালস হবে যখন তারা সরাসরি বন্ধনে আবদ্ধ হবে না, যখন তারা সরাসরি বন্ধনে আবদ্ধ হবে না। যদি তারা সরাসরি বন্ধনে আবদ্ধ না হয়, এই অবস্থায় কোনো অণুর মধ্যবর্তী যে পরমাণুগুলো পরস্পরের কাছাকাছি অবস্থিত এমন দুটি পরমাণু আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক। আর ধাতব ব্যাসার্ধ হবে ধাতুর ক্লাসে যদি ধাতব পরমাণুগুলো পাশাপাশি অবস্থান করে তখন দুটি পাশাপাশি অবস্থিত পরমাণুর মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে ধাতব ব্যাসার্ধ, অর্ধেক হবে ধাতব ব্যাসার্ধ। এখন দেখো তাহলে তিনটা ব্যাসার্ধ হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ। এই পারমাণবিক ব্যাসার্ধেরই প্রকারভেদ এগুলো, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ এবং ধাতব ব্যাসার্ধ। এই তিন পারমাণবিক ব্যাসার্ধের এই তিনটাই হচ্ছে প্রকারভেদ। আর একটা প্রকারভেদ আমার রয়ে গেছে, সেটা কি আমাদের আয়নিক ব্যাসার্ধ, সেটা হচ্ছে আয়নিক ব্যাসার্ধ। তাহলে আসো আমরা চতুর্থ যে ব্যাসার্ধটা পারমাণবিক ব্যাসার্ধের প্রকারভেদ বলছি সেই আয়নিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি। আয়নিক ব্যাসার্ধ নাম শুনে তুমি বুঝতে পারছো যে আয়নিক ব্যাসার্ধ হচ্ছে আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। আয়নিক ব্যাসার্ধ কার ক্ষেত্রে প্রযোজ্য? আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। তোমাদের অনেক ছাত্রের রিকোয়েস্ট হচ্ছে আস্তে আস্তে পড়ানো, সোলো পড়ানো। সোলো বাবা আমি পড়াতে পারি না, আমার পড়ানো ফাস্ট এবং আমি মনে করি যে স্টুডেন্ট বোঝার সে এই অবস্থায় বুঝবে, আর যে বুঝবে না সে ওই যতই সোলো পড়াই আমি তাতে বুঝবে না। কাজেই আমি মনে করি যে গতি হচ্ছে জীবন, গতিই হচ্ছে জীবন। স্থিরতা বা জড়তা ওটা জড় পদার্থের বৈশিষ্ট্য। আমরা যেহেতু প্রাণ আছে আমাদের গতি থাকবে, এবং এই কারণে গতি থাকলে যারা আস্তে আস্তে হাঁটে তাদেরও আমি এই কারণে পছন্দ করি না। যারা আস্তে হাঁটে যদি সে বৃদ্ধ না হয় এবং যদি সে তার কোনো শারীরিক সমস্যা না থাকে তাহলে এই ধরনের মানুষও আমি পছন্দ করি না। কাজেই তুমি আমার গতির সাথে তাল মিলাতে চেষ্টা করো, তুমি আমার গতির সাথে তাল মিলাতে চেষ্টা করো। সোলো হওয়া কখনোই ভালো না। তাহলে দেখো আমরা আয়নিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করতে চাই। এই আয়নিক ব্যাসার্ধ কি? আয়নিক ব্যাসার্ধ হবে আয়নের ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটু বোর্ডটা ক্লিয়ার করে নেই। আয়নের ক্ষেত্রে এখন আয়ন মানে কি? আয়ন মানে হচ্ছে চার্জযুক্ত কোনো মূলক। তাহলে চার্জটা কেমন হবে? চার্জটা হতে পারবে হয় ধনাত্মক না হলে ঋণাত্মক। চার্জটা হবে কেমন? চার্জটা হবে হয় ধনাত্মক না হলে ঋণাত্মক। তাহলে কোনো নিরপেক্ষ পরমাণু কি করবে? সে আয়নে পরিণত হয়ে গেল। কোনো নিরপেক্ষ পরমাণু আয়নে পরিণত হয়ে গেল। তুমি জানো যে আয়ন রিলেটেড হচ্ছে ইলেকট্রনের সাথে। সে যদি ইলেকট্রন গ্রহণ করে তার উপরে ঋণাত্মক চার্জ হবে, সে যদি ইলেকট্রন দান করে তাহলে তার উপরে ধনাত্মক চার্জ সৃষ্টি হবে। তাহলে একটা নিরপেক্ষ পরমাণু সবসময় ইলেকট্রন আদান প্রদান করে, কি করতে পারে? ইলেকট্রন আদান প্রদান করে, সে সবসময় ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। ইলেকট্রন আদান প্রদান করে সে সবসময় ধনাত্মক আয়ন বা ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। মনে করো একটি পরমাণু, ধরে নাও তুমি একটি পরমাণু, খেয়াল করো ইম্পর্টেন্ট,
এ একটি পরমাণু ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এ ঋণাত্মক আয়ন হবে। এ একটি পরমাণু সে ইলেকট্রন দান করছে, তাহলে এ ধনাত্মক আয়ন হবে। তাহলে এখানে সে কি করছে, এখানে সে ইলেকট্রন গ্রহণ করছে, এখানে ইলেকট্রন আমি মাইনাস করলাম, তাহলে এটা হচ্ছে আয়ন। এই আয়নে থাকা অবস্থায়, আয়নিত অবস্থায় কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে তার বহিস্থ স্তরে ইলেকট্রন মেঘ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলবো আমরা আয়নিক ব্যাসার্ধ। সেই দূরত্বটাকে বলবো আমরা আয়নিক ব্যাসার্ধ। তাহলে আয়নিক ব্যাসার্ধ কার ক্ষেত্রে প্রযোজ্য হবে? হয় ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে, না হলে অ্যানায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আয়নিক ব্যাসার্ধ হয় ক্যাটায়নের ক্ষেত্রে প্রযোজ্য, না হলে অ্যানায়নের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা যদি ক্যাটায়ন হয় তখন তাকে বলবো আমরা আর প্লাস, আর যদি এই ব্যাসার্ধটা আমরা অ্যানায়নের ক্ষেত্রে নেই তাহলে সেটাকে বলবো আমরা আর মাইনাস। তাহলে আমাদের ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ আমরা কাকে বলবো? আয়নিক ব্যাসার্ধ আমরা বলবো যে কোনো আয়নে আমরা তার নিউক্লিয়াস থেকে ইলেকট্রন মেঘ পর্যন্ত যে দূরত্ব, কোনো আয়নের নিউক্লিয়াস থেকে ইলেকট্রন মেঘ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বকেই বলা হবে আয়নিক ব্যাসার্ধ। আয়নিক ব্যাসার্ধ তাহলে আমাদের কত রকম হতে পারবে? দুই রকম হতে পারবে। একটা হচ্ছে ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটা হবে অ্যানায়নিক ব্যাসার্ধ। একটা হবে ক্যাটায়নিক ব্যাসার্ধ, একটা হবে অ্যানায়নিক ব্যাসার্ধ। এবার তুমি দেখো, যদি ব্যাপারটা এরকম হয়, মনে করো যে হাইড্রোজেন একটি ইলেকট্রন দান করলো, তাহলে কি হলো? হাইড্রোজেন ধনাত্মক আয়ন। হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে কি হলো? হাইড্রোজেন ঋণাত্মক আয়ন। হাইড্রোজেন কোনো ইলেকট্রন আদান প্রদান করে না, তাহলে হাইড্রোজেন পরমাণু। এবার যদি তিনটার ক্ষেত্রে তুমি দেখো, তিনটা, একটা হাইড্রোজেন ধনাত্মক আয়ন, একটা হাইড্রোজেন ঋণাত্মক আয়ন। এবার দেখো, হাইড্রোজেনের ধনাত্মক আয়নে কোনো ইলেকট্রনই নেই, কিন্তু তার নিউক্লিয়াসে 1 প্রোটন, ওরও নিউক্লিয়াসে 1 প্রোটন, ওরও নিউক্লিয়াসে 1 প্রোটন। ওর কোনো ইলেকট্রন নেই, 0 ইলেকট্রন, ওর হচ্ছে 1 ইলেকট্রন, ওর 2 ইলেকট্রন, একটা ইলেকট্রন গ্রহণ করার কারণে। এবার তুমি বলো, তাহলে একটা প্রোটন কোনো ইলেকট্রনকে আকর্ষণ করেনি, একটা প্রোটন একটা ইলেকট্রনকে আকর্ষণ করছে, একটা প্রোটন দুটো ইলেকট্রনকে আকর্ষণ করছে। তাহলে আনুপাতিক হারে যদি আমি চিন্তা করলে আমি কি দেখতে পাই? আমি চিন্তা করলে দেখতে পাই যে তার এই একটা প্রোটন দুটো ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করে, তার থেকে একটা প্রোটন একটা ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করে। কিন্তু এখানে একটা প্রোটন 0 ইলেকট্রন, তাহলে আকর্ষণটা আরও বেশি। ইলেকট্রন নেই, তারপরে তার বহিস্থ শক্তি স্তরটা আছে। ইলেকট্রন না থাকলেও তার বহিস্থ শক্তি স্তরটা আছে, এই শক্তি স্তর উপরে তার আকর্ষণ আছে। তাহলে কি দেখতে পাই? তাহলে কার আকার বড় হবে এই তিনটার মধ্যে? তাহলে অবশ্যই যে ক্যাটায়ন তৈরি করছে তার আকারটা হবে ছোট, তার থেকে নিরপেক্ষটার আকারটা হবে আরেকটু বড়, তার থেকে ঋণাত্মকের আকারটা হবে আরও বড়, তার থেকে ঋণাত্মক আয়নটা আকারটা হবে তা আরও বড়। তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যদি কোনো চার্জ নিরপেক্ষ পরমাণু ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাহলে চার্জ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা ওই ঋণাত্মক আয়নের ব্যাসার্ধের মান বেড়ে যায়, কারণ আকার বেড়ে যায়। কেন আকার বাড়ে? কারণ তার বহিস্থ স্তরে ইলেকট্রনের সংখ্যা বাড়ে। ইলেকট্রনের সংখ্যা বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের আনুপাতিক আকর্ষণটা ইলেকট্রনের উপর কমে যায়, এ কারণে তার আকার বাড়ে। আর যখন কোনো পরমাণু যদি ধনাত্মক আয়নে পরিণত হয়, তখন সাথে সাথে তার বহিস্থ স্তরে ইলেকট্রন হ্রাস পায়। ধনাত্মক আয়নে পরিণত হওয়া মানে সে ইলেকট্রন দান করছে, যেহেতু সে বহিস্থ স্তরে ইলেকট্রন দান করে ধনাত্মক আয়ন হয়ে গেছে, তাহলে ওই বহিস্থ স্তর উপর তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা কিন্তু সেম, তখন সে কি করবে? বেশি বলে আকর্ষণ করবে। বেশি বলে আকর্ষণ করলে তার আকারটা আরো কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে এই তিনটার মধ্যে আকার হাইড্রোজেন আয়নের থেকে হাইড্রোজেনের বেশি, তার থেকে হাইড্রোজেন H- আরো বেশি। H+ এর থেকে H এর আকার বড়, H থেকে H- এর আকার আরো বড়। আকার যত বড় হবে ব্যাসার্ধও তত বড় হবে, আকার যত বড় হবে ব্যাসার্ধও তত বড় হবে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারো যে যখন কোনো নিরপেক্ষ পরমাণু ক্যাটায়নে পরিণত হবে, তাহলে তার ব্যাসার্ধ নিরপেক্ষ পরমাণু অপেক্ষা সর্বদা ছোট হবে। তার ব্যাসার্ধ হবে নিরপেক্ষ পরমাণু অপেক্ষা সর্বদা ছোট। যেমন দেখো, তোমাকে যদি আমি বলি সোডিয়াম আর সোডিয়াম আয়ন, কার ব্যাসার্ধের মান বড়? তুমি সহজেই বলে দিবে, তাহলে এটা নিরপেক্ষ আর এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। মানে কি? সোডিয়াম হচ্ছে 281, সোডিয়াম আয়ন কি 2, 8, তৃতীয় শক্তি স্তরে তার ইলেকট্রন আর নেই, তাহলে ওর আকারটা কি হবে? ছোট হবে। তাহলে সোডিয়াম পরমাণুর ব্যাসার্ধ 186 পিকোমিটার, কিন্তু সোডিয়াম আয়নের ব্যাসার্ধ 102 পিকোমিটার। দেখো, একটি ইলেকট্রন দান করার সাথে সাথে তার আকারটা কি হয়ে গেল? ছোট হয়ে গেল। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যত বেশি সে ক্যাটায়নে পরিণত হবে, তাহলে তার কি হবে? তার তত আকারটা ছোট হবে। আকার যত ছোট হবে তার ব্যাসার্ধের মানটাও তত ছোট হবে। মনে করো তুমি ম্যাগনেসিয়াম একটি ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম ধনাত্মক আয়নে পরিণত হলো, সে আরো একটি ইলেকট্রন দান করলো, ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হলো।
এবার দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, তাহলে ওর আকার নিরপেক্ষ থেকে যখনই ধনাত্মক আয়ন সৃষ্টি হবে তখন তার আকার কি হবে, আস্তে আস্তে ছোট হতে থাকবে। যত বেশি ধনাত্মক চার্জ হবে তার আকার তত বেশি ছোট হবে, যত বেশি ধনাত্মক চার্জ হবে তার আকার তত বেশি ছোট হবে। তাহলে এই দুটোর মধ্যে কার আকার সবচেয়ে ছোট? অবশ্যই ম্যাগনেসিয়াম 2 প্লাস। কেন? তার ক্যাটায়নের উপরে সৃষ্ট চার্জের পরিমাণ বেশি, তার ক্যাটায়নের উপরে সৃষ্ট চার্জের পরিমাণ বেশি। তাহলে ওর আকার থেকে ওর আকারটা আর একটু ছোট হবে, ওর আকারটা আরও ছোট হয়ে যাবে, ওর আকারটা কি হয়ে যাবে, আরও ছোট হয়ে যাবে। তাহলে তুমি নোট করো, নোট নাও যে ক্যাটায়নগুলোর ক্ষেত্রে তার উপরে সৃষ্ট পজিটিভ চার্জ যত বেশি হবে তার ব্যাসার্ধের মান তত কমতে থাকবে। ক্যাটায়নের উপরে যত পজিটিভ চার্জ সৃষ্টি হবে ওই ক্যাটায়ন নিরপেক্ষ পরমাণু অপেক্ষা তার আকার ছোট হবে। আকার যত ছোট হবে ব্যাসার্ধের মান তত ছোট হতে থাকবে, আকার যত ছোট হবে ব্যাসার্ধের মান তত ছোট হতে থাকবে। এখন যদি তোমাকে আমি বলি ক্রোমিয়াম 2 প্লাস আর ক্রোমিয়াম 3 প্লাস, কার আকার বড় কার আকার ছোট হবে, কার ব্যাসার্ধ বড় কার ব্যাসার্ধ ছোট, তুমি বলে দাও উত্তর, তুমি উত্তর বলো। ক্রোমিয়াম 2 প্লাস ক্রোমিয়াম 3 প্লাস। তোমাকে যদি আমি বলি Fe2 প্লাস আর Fe3 প্লাস, এদের মধ্যে কার আকার ছোট কার আয়নিক ব্যাসার্ধের মান কম, তাহলে তুমি অবশ্যই কি উত্তর দিবে, যে ধনাত্মক চার্জের দিকে তাকাবে। একই পরমাণু, হ্যাঁ একই পরমাণু, তাহলে ধনাত্মক চার্জ যার তার উপরে যত বেশি হবে তার ব্যাসার্ধের মান তত ছোট হবে, তার আকার তত ছোট হবে। কিন্তু এই ক্যাটায়নগুলো যদি ভিন্ন ভিন্ন পরমাণুর হয় বাবা, তাহলে কি হবে? আমার মনে করো ভিন্ন ভিন্ন পরমাণু দিয়ে কতগুলো ক্যাটায়ন দিল, এই ক্যাটায়ন মনে করো একটা দিল সোডিয়াম আয়ন, একটা দিল ম্যাগনেসিয়াম আয়ন, একটা দিল অ্যালুমিনিয়াম আয়ন। তাহলে এই তিনটার মধ্যে তোমাকে যদি ব্যাসার্ধের তুলনা করতে বলে তাহলে তুমি কিভাবে করবে? এখানে কয়টা, একটা ধনাত্মক চার্জ, এখানে কয়টা, দুটা, এখানে কয়টা, তিনটা। যদি একই পরমাণুর হতো, একই পরমাণুর উপরে একটা দুটা তিনটা ধনাত্মক চার্জ হতো, তাহলে আমরা সহজেই বলে দিতে পারতাম যে যার ধনাত্মক চার্জের পরিমাণ যত বেশি তার আকার তত ছোট। কিন্তু এখানে পরমাণুগুলো ভিন্ন ভিন্ন, তাহলে আমরা সহজে সেটা বলতে পারবো না। তাহলে আমরা কিভাবে বলবো? দেখো সোডিয়াম পারমাণবিক সংখ্যা কত, 11, তাহলে 11টা প্রোটন। ম্যাগনেসিয়াম 11টা, কয়টা প্রোটন, 12টা প্রোটন। অ্যালুমিনিয়ামে কয়টা প্রোটন, 13টা প্রোটন। এবার আমরা ইলেকট্রন কাউন্ট করব। ইলেকট্রন সোডিয়াম আয়নে কয়টা, 10টা টোটাল ইলেকট্রন। ম্যাগনেসিয়াম আয়নে 10টা ইলেকট্রন। অ্যালুমিনিয়াম আয়নে কয়টা ইলেকট্রন, 10টা ইলেকট্রন। তাহলে তাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান, তাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। তাকাও, প্রত্যেকের মধ্যে ইলেকট্রন পরস্পর সমান। যাদের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলা হবে। কি বলা হবে? আইসো ইলেকট্রনিক। মাথায় রাখো, আইসো ইলেকট্রনিক। তাহলে এভাবে যদি কতগুলো ক্যাটায়ন তোমাকে দেওয়া হয় যারা পরস্পরের আইসো ইলেকট্রনিক, তাদের ক্ষেত্রে তুমি তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হিসাব করবে, তাদের ক্ষেত্রে তুমি তাদের নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হিসাব করবে। দেখো তাহলে 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন 10টা ইলেকট্রন, আইসো ইলেকট্রনিক। 11 প্রোটন 12 প্রোটন 13 প্রোটন। তাহলে তুমি বলো 11 প্রোটন দিয়ে 10 ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 12 প্রোটন দিয়ে তার থেকে বেশি বলে আকর্ষণ করবে, 13 প্রোটন দিয়ে তার থেকে আরো বেশি বলে আকর্ষণ করবে। আকর্ষণ যত বেশি হবে বহিস্থ শক্তি স্তর তত কাছে চলে আসবে। আকর্ষণ যত বেশি হবে বহিস্থ শক্তি স্তর তত কাছে আসবে। বহিস্থ শক্তি স্তর যত কাছে আসবে পরমাণুর আকার তত ছোট হবে। আকার যত ছোট হবে তার ব্যাসার্ধের মানও তত ছোট হবে। তাহলে আমরা বলতে পারি কি, এর তুলনায় এর ব্যাসার্ধের মান ছোট, এর তুলনায় এর আমরা যদি উল্টা দিকে বলি তাহলে সোডিয়াম আয়নের ব্যাসার্ধ হবে ম্যাগনেসিয়াম আয়নের থেকে বড়। সোডিয়াম আয়নের ব্যাসার্ধ হবে ম্যাগনেসিয়াম আয়নের থেকে বড়। ম্যাগনেসিয়াম আয়নের ব্যাসার্ধের মান হবে অ্যালুমিনিয়াম আয়ন থেকে আরো বড়। অ্যালুমিনিয়াম আয়ন থেকে আরো বড়। সোডিয়াম আয়নের ব্যাসার্ধ কত পেয়েছিলাম আমরা? সোডিয়াম আয়নের ব্যাসার্ধ পেয়েছিলাম 102 পিকোমিটার। তাহলে এটা 102 পিকোমিটার। এর পরেরটা হচ্ছে আমাদের 72 পিকোমিটার। তারপরেরটা হচ্ছে 54 পিকোমিটার। দেখো অনেক ছোট হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে যদি একই পরমাণুর ক্যাটায়ন হয় তার উপরে সৃষ্ট ধনাত্মক চার্জ বাড়ার সাথে সাথে তাদের ব্যাসার্ধের মান কি হতে থাকবে, ছোট হতে থাকবে। যদি ভিন্ন পরমাণুর ক্যাটায়ন হয় এবং তারা যদি পরস্পরের আইসো ইলেকট্রনিক হয় তাহলে তাদের নিউক্লিয়াসে প্রোটন বৃদ্ধির সাথে সাথে তাদের ব্যাসার্ধের মান ছোট হতে থাকবে, অর্থাৎ তাদের আকার ছোট হতে থাকবে। এবার যদি আমরা ক্যাটায়নকে ছেড়ে দিয়ে একটু অ্যানায়নের দিকে যাই, তোমরা ক্যাটায়নটা ভালো মতো আয়ত্তে নাও যে ক্যাটায়ন মানে নিরপেক্ষ পরমাণুর উপরে যত বেশি ধনাত্মক চার্জ হবে ওই নিরপেক্ষ পরমাণু থেকে ধনাত্মক চার্জের সৃষ্টি হওয়ার সাথে সাথে তার ব্যাসার্ধের মানটা বেড়ে যাবে। আয়নিক ব্যাসার্ধটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এমসিকিউতে আমাদের প্রায়ই আসে, এমসিকিউতে আমাদের প্রায়ই আসে। তাহলে আমরা যদি অ্যানায়নের ক্ষেত্রে চিন্তা করি, মনে করো ক্লোরাইড আয়ন, ক্লোরিন পরমাণু আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ক্লোরাইড আয়ন হয়ে গেল। তুমি বলো তো কার ব্যাসার্ধের মানটা বড় হতে পারে?
ঋণাত্মক আয়ন মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন? ক্লোরিন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে 17টা। ক্লোরাইড আয়নের পরমাণু নিউক্লিয়াসে কয়টা প্রোটন? ওরও প্রোটন হচ্ছে 17টা, কিন্তু ইলেকট্রন কত? ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন 17, ক্লোরাইড আয়নের ক্ষেত্রে ইলেকট্রন হচ্ছে 18। তাহলে 17 প্রোটন 17 ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 18 ইলেকট্রনকে তার থেকে অবশ্যই কম বলে আকর্ষণ করবে। 18 ইলেকট্রনকে সে অবশ্যই তার থেকে কম বলে আকর্ষণ করবে। কম বলে আকর্ষণ করা মানে কি? দেখো, তাহলে আমি কি বলতেছি? আমি বলতেছি এখানে 17 প্রোটন 17 ইলেকট্রন, এখানে 17 প্রোটন 18 ইলেকট্রন। তাহলে তুমি বলো যে 17 প্রোটন 17 ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, 17 প্রোটন 18 ইলেকট্রনকে সে বলে আকর্ষণ করবে কিনা? করবে না। এবং একটা অতিরিক্ত ইলেকট্রন তার বহিস্থ শক্তিস্থ ইলেকট্রনগুলোর সাথে বিকর্ষণে লিপ্ত হবে। যত বেশি বিকর্ষণ হবে তার আকার তত স্পিডে হতে থাকবে, বড় হতে থাকবে। তার মানে কি? তার মানে নিরপেক্ষ পরমাণু যখন ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়, নিরপেক্ষ পরমাণু যখন ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যায়, তার আকার বড় হয়ে যায়। আকার বড় হলে তাহলে ব্যাসার্ধের মান কি হবে? আকার বড় হলে আমরা সহজেই বলতে পারি তার ব্যাসার্ধের মান হতে থাকবে ছোট। তার আকার যত বড় হবে তার ব্যাসার্ধের মান তত বড় হবে। তাহলে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ থেকে ক্লোরাইড আয়নের ব্যাসার্ধের মান কত হবে? বড় হবে। তাহলে ক্লোরিন পরমাণুর ব্যাসার্ধ আমরা কত পেয়েছিলাম? 99 পিকোমিটার, কিন্তু ক্লোরাইড আয়নের ব্যাসার্ধ দেখো 181 পিকোমিটার। তুমি চিন্তা করছো, ক্লোরিন থেকে ক্লোরাইড আয়ন যখন তৈরি হলো 99 থেকে 181 পিকোমিটার হয়ে গেল। এত বড় হয়ে গেল একটি ইলেকট্রন গ্রহণ করার সাথে সাথে। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে ধনাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ হ্রাস পাইছিল, অ্যানায়নের ক্ষেত্রে উল্টাটা হবে। ঋণাত্মক চার্জ যত বাড়বে ব্যাসার্ধের মান তত বাড়বে। যেমন দেখো তুমি অক্সিজেনের কথা যদি তুমি চিন্তা করো, ও মাইনাস O2 মাইনাস, যদি এই তিনটার ক্ষেত্রে নাও তুমি, তাহলে অক্সিজেনে কয়টা? তোমার অক্সিজেনে আমার 8 প্রোটন, এটাও 8 প্রোটন, এটাও 8 প্রোটন। ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন 8টা ইলেকট্রন, এখানে 9টা ইলেকট্রন, এখানে 10টা ইলেকট্রন। তুমি দেখো তো পারস্পরিক যদি প্রোটন ইলেকট্রনে আকর্ষণ বল করো, তাহলে এখানে আকর্ষণটা আনুপাতিকভাবে বেশি হবে, এখানে তার থেকে একটু কম হবে, এখানে তার থেকে আরও কম হবে। তাহলে এই তিনজনের মধ্যে আকার বড় কার? ওর আকার অবশ্যই বড়, তারপরে কার? ওর বড়, তারপরে কার? ওর বড়। তাহলে আমরা বাম থেকে যদি ডানে যাই তাহলে আমরা কি বলতে পারি? এই আকার ক্রমান্বয়ে এদিকে বৃদ্ধি পাবে। তাহলে নোট করো যে অ্যানায়নের ক্ষেত্রে ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে আকার বৃদ্ধি পাবে এবং ব্যাসার্ধের মানও বৃদ্ধি পেতে থাকবে। তাহলে তুমি বলো ফ্লোরিন আর ফ্লোরাইড আয়ন, এদের মধ্যে কার ব্যাসার্ধের মান বড় হবে? বলো, তুমি বলো নাইট্রোজেন আয়ন, নাইট্রোজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, কার ব্যাসার্ধের মান সবচেয়ে বড়? এর ক্রমটা কেমন হবে? অবশ্যই একই পরমাণু যখন হবে, ওই একই পরমাণুর ক্ষেত্রে ঋণাত্মক চার্জ বৃদ্ধির সাথে সাথে তাদের ব্যাসার্ধের মানটা বড় হতে থাকবে। তাহলে এর থেকে এর ব্যাসার্ধ বড় হবে, এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়। এখন যদি এই অ্যানায়নগুলো ভিন্ন ভিন্ন পরমাণুর ক্ষেত্রে হয়, তাহলে কেমন হবে? যেমন দেখো তুমি N3 মাইনাস, O2 মাইনাস, F মাইনাস, তিনটাই আমি অ্যানায়ন নিলাম। তাহলে এদের ক্ষেত্রে কার ব্যাসার্ধের মান বড়, কার ব্যাসার্ধের মান ছোট? আমরা যদি ক্যালকুলেশন করি, মুখস্থ কিছু করব না। তাহলে দেখো নাইট্রোজেন তার প্রোটন কয়টা? 7টা। অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। ফ্লোরিনের প্রোটন কয়টা? 9টা। নাইট্রোজেন ইলেকট্রন আছে 7টা আর 3টা, 10টা ইলেকট্রন। তাহলে অক্সিজেনে 8টা আর 2টা, 10টা ইলেকট্রন। ফ্লোরিনে 9টা আর 1টা, 10টা ইলেকট্রন। ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। কি বলছিলাম? আইসো ইলেকট্রনিক। ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান। তাহলে যে সকল অণু, পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান তারা হবে পরস্পর আইসো ইলেকট্রনিক। এরাও পরস্পরের আইসো ইলেকট্রনিক। যদি তাই হয় তাহলে দেখো তো কার আকর্ষণ বেশি? 9 প্রোটন 10 ইলেকট্রন, 8 প্রোটন 10 ইলেকট্রন, 7 প্রোটন 10 ইলেকট্রন। অবশ্যই প্রোটন বেশি, ইলেকট্রন সমান, তাহলে আকর্ষণ বেশি। তারপর আকর্ষণ এখানে বেশি, তারপরে এখানে। তাহলে এর আকর্ষণ সবচেয়ে কম, তাহলে ওর আকার সবচেয়ে বড়, তারপরে ওর। তাহলে আইসো ইলেকট্রনিকগুলো যদি অ্যানায়নের ক্ষেত্রে হয়, তাহলে ওই অ্যানায়নের ক্ষেত্রে যার ইলেকট্রন তোমার প্রোটন সংখ্যা কম হবে তার আকার সবচেয়ে বড় হবে। তার আকার বড় মানে তার ব্যাসার্ধ সবসময় বড় হবে। তাহলে এভাবে ক্যাটায়নের ক্ষেত্রে আমরা আইসো ইলেকট্রনিক হলে ব্যাসার্ধের ক্রম করতে পারি, অ্যানায়নের ক্ষেত্রেও আমরা ক্রম করতে পারি। এখন যদি তোমাকে মিক্সড করে দেয়, ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলিয়ে দেয়, অথবা তোমাকে আমি যদি আরেকটা ক্যাটায়ন দেই, যেমন দেখো P3 মাইনাস, H2 মাইনাস, Cl মাইনাস, তাহলে তোমরা আমাকে এটা বলো এর ক্রমটা কেমন হবে? কার ব্যাসার্ধের মান সবচেয়ে বড়, কার ব্যাসার্ধের মান সবচেয়ে ছোট? তোমরা অ্যান্সার দাও। এদের মধ্যে কার ব্যাসার্ধ সবচেয়ে ছোট, কার ব্যাসার্ধ সবচেয়ে বড় হবে? এখন যদি আমি ক্যাটায়ন এবং অ্যানায়ন দেই, তাহলে তুমি কিভাবে বের করবে বাচ্চারা? দেখো, ক্যাটায়ন এবং অ্যানায়ন দিলে
ক্যাটায়ন এবং অ্যানায়ন দিলে তাহলে তুমি কিভাবে বের করবে কার ছোট হবে কার বড় হবে? দেখো আমি তোমাকে দিলাম N3 মাইনাস O2 মাইনাস F মাইনাস, তারপরে দিলাম আমি তোমাকে সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম প্লাস ইত্যাদি। এবার তুমি হিসাব করো সবাই কিন্তু তাদের ইলেকট্রন কয়টা? 10টা ইলেকট্রন, ওর ইলেকট্রন 10টা, ওর ইলেকট্রন 10টা, ওর ইলেকট্রন 10টা, ওর ইলেকট্রন 10টা, ওর ইলেকট্রন 10টা। কিন্তু প্রোটন কি সমান? অবশ্যই না। প্রোটন এখানে 7 প্রোটন, 8 প্রোটন, 9 প্রোটন, 11 প্রোটন, 12 প্রোটন, 13 প্রোটন। তুমি চিন্তা করো তো, তাহলে এরা যদি পরস্পরের আইসো ইলেকট্রনিক হয়, তুমি চিন্তা করো যদি এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক হয় তাহলে তাদের ক্ষেত্রে কার আকর্ষণ সবচেয়ে বেশি? ইলেকট্রন তো সমান, ইলেকট্রনের দিকে তাকানোর দরকার নাই। কার দিকে তাকাও? প্রোটনের দিকে। যার প্রোটন বেশি তার আকর্ষণ সবচেয়ে বেশি, যার প্রোটন বেশি তার আকর্ষণ সবচেয়ে বেশি। তাহলে এখানে সবচেয়ে আকর্ষণ বেশি, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এখানে। তাহলে তাদের ব্যাসার্ধের ক্রমটা কেমন হবে? তাদের ব্যাসার্ধের ক্রমটা হবে এর আকারটা সবচেয়ে বড়, তারপরে 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 সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম। সোডিয়ামের যদি ব্যাসার্ধ তুমি দেখো 146 পিকোমিটার, অক্সিজেন 2 মাইনাসের ব্যাসার্ধ 140 পিকোমিটার এবং ফ্লোরিনের 133 পিকোমিটার, 133 পিকোমিটার। বাকি তিনটার দেখো 102, 72, 54, 102, এটা 102, এটা 72, এটা 54। দেখো এভাবে আয়নিক ব্যাসার্ধগুলো কি হয়? পরিবর্তিত হতে পারে। তাহলে তোমাকে আয়নিক ব্যাসার্ধটা খুব ভালো মতো শিখতে হবে, এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সারমর্ম কি এটার সংক্ষিপ্ত কথা হচ্ছে যখন সে ক্যাটায়নে পরিণত হবে নিরপেক্ষ পরমাণু ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, আকার ছোট হবে। যখন অ্যানায়নে পরিণত হবে তখন আকার বেড়ে যাবে, আকার বেড়ে যাবে। এবং অ্যানায়নের ক্ষেত্রে একই পরমাণুর উপরে যত বেশি ঋণাত্মক চার্জ হবে আকার তত বড় হবে। ক্যাটায়নের ক্ষেত্রে একই পরমাণুর উপরে যত বেশি ধনাত্মক চার্জ সৃষ্টি হবে আকার তত বড় হবে। ভিন্ন পরমাণুর ক্যাটায়ন যদি আইসো ইলেকট্রনিক হয়, যার প্রোটনের সংখ্যা বেশি তার আকার সবচেয়ে ছোট। ভিন্ন পরমাণুর অ্যানায়নগুলো যদি পরস্পরে আইসো ইলেকট্রনিক হয় তাহলে তাদের যার প্রোটনের তোমার সংখ্যা বেশি নিউক্লিয়াসে তার আকার সবচেয়ে ছোট হবে। এটা হচ্ছে আমাদের আয়নিক ব্যাসার্ধ। তোমরা আশা করি আমি বুঝতে পারছো। আমাদের লেকচার পারমাণবিক ব্যাসার্ধ আজকে এখানেই শেষ। পারমাণবিক ব্যাসার্ধ এবং যোজ্যতা নিয়ে আমরা আলোচনা করলাম। আমি তোমাদের সাথে এতদিন সংযুক্ত ছিলাম পর্যাবৃত্ত ধর্ম নিয়ে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি পর্যাবৃত্ত ধর্মগুলো তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা এখন নিজেরা নিজেদেরকে সাহায্য করে তোমরা আয়ত্তে নিবে। এখান থেকে কেমন ধরনের প্রশ্ন হয় এই প্রশ্নটা কোনো ইম্পর্টেন্ট না। আমি প্রশ্ন ধরে উত্তর পড়াটাকে কোনো ভালো স্টুডেন্টের লক্ষণ মনে করি না। তুমি মনে করো সচিন টেন্ডুলকার ব্যাটিং করবে, সচিন টেন্ডুলকারের ব্যাটিং যদি তুমি দেখে থাকো তাহলে দেখবা মাঠের সর্বত্র সব অঞ্চলে তার রান আছে, মাঠের যে কয়টা পয়েন্ট আছে সব জায়গায় তার রান আছে। 100 রান করলে সে এমন কোনো দিক ছিল না যেখানে খেলতে পারতো না। বল যেভাবে আসে সেভাবে ঘুরিয়ে মেরে দেয়, যেদিকের বল যেদিকে ওই দিকেই মারবে। এখন তাহলে তুমি কি করবা? তুমি তোমার প্রশ্নের উত্তর শিখবা, তোমার কাছে অ্যান্সার থাকবে, প্রশ্নকর্তা ওনার মতো প্রশ্ন করবেন, তুমি তোমার মতো ডেলিভারি দিয়ে দেবা, শেষ। এখন যদি তুমি একটা প্রশ্ন ধরে উত্তরটা শিখো তাহলে কি হবে? তোমার ওই প্রশ্নের বাইরে যখনই প্রশ্ন দিবে তখন আর তুমি পারবে না। তাহলে এখন যদি একজন জিনিয়াস ব্যাটসম্যান সে যদি মনে করো শুধু স্পিন বলের প্র্যাকটিস করতো, তার কোচ যদি তাকে স্পিন বল শিখাইতো যে স্পিন বল এভাবে খেলবা, অফ স্পিন, লেগ স্পিন, সোলো মিডিয়াম, ফাস্ট, পেস, বাউন্স এভাবে খেলবা। কোনো একজন কোচ তার কি করে? তার ব্যাটসম্যানকে যে কোনো ধরনের বলের জন্য তাকে প্রস্তুত করতে হয়। তাহলে তুমিও তোমার যদি টপিকগুলো জানা থাকে তুমি যে কোনো ধরনের প্রশ্নের জন্য তুমি অ্যান্সার করতে পারবা, তুমি প্রস্তুত থাকবা, কাজ হচ্ছে সেটা। তাহলে প্রশ্ন কেমন হয় এটা ইম্পর্টেন্ট না। কাজে পর্যাবৃত্ত ধর্মগুলো তোমাদের এখানে শেষ এটা নিয়ে, এবং আপাতত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি পরবর্তীতে আবার যদি সুযোগ হয় আবার দেখা হবে। সবাই ভালো থেকো।